ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো বহু প্রাচীন পুরনো এক মন্দিরের শহর বেনারস। বেনারসে তোমরা একদম দুদিনে অল্প টাকা খরচা করে কি করে ঘুরে দেখবে সেটাই কিন্তু থাকছে আজকের আমার এই ভিডিওতে। কলকাতা থেকে সঠিক টাইমে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা বেনারসে এসে পৌঁছাবে সেটা তো বলবো, তার সাথে বেনারসে পৌঁছে গিয়ে কোথা থেকে তোমরা গাড়ি ভাড়া করে একদম মন্দিরের কাছে এসে পৌঁছাবে, মন্দিরের কাছে একদম কম খরচায় কোথায় হোটেল নিয়ে থাকবে, মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, ডালা খরচা কত, এবং মন্দিরের ঠিক পাশে বিনামূল্যে পেট ভরে কোথা থেকে খাবার দাবার খাবে, সমস্ত ইনফরমেশন তো দেব। তাছাড়াও তোমরা অল্প মূল্য খরচা করে কোথা থেকে ভালো ভালো খাবার দাবার খাবে এবং বেনারসের সব থেকে ফেমাস খাবার দাবার গুলো ঠিক কোন দোকান থেকে কত টাকা খরচা করে খাবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে। আশা করছি আজকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। না এখানেই শেষ নয়, পুরো বেনারস শহরটা ঘুরে তোমরা আবার সঠিক টাইমে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে কলকাতায় গিয়ে পৌঁছাবে সেটাও কিন্তু জানিয়ে দেবো আমার ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই আর লেট করবো না, এখান থেকে কিন্তু আজকের ভিডিও স্টার্ট করব। বেনারস যাওয়ার জন্য আজকে আমাদের জার্নিটা স্টার্ট করছি কিন্তু হাওড়া স্টেশন থেকে। যেমনটা ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম, একদম কম খরচায় মাত্র দুদিনে তোমাদের কিন্তু বেনারস শহরটা ঘুরিয়ে দেখাবো। তেমনটাই কথা অনুযায়ী আমি চলে এসেছি সন্ধ্যে 6:30টার সময় হাওড়া স্টেশনে, কারণ হাওড়া স্টেশন থেকে রাত্রি 8টার সময় বিভূতি এক্সপ্রেস রয়েছে বেনারস যাওয়ার জন্য। হ্যাঁ, প্ল্যাটফর্মের ভেতরে গিয়ে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে এবং মাথা পিছু আমাদের কত টাকা করে ট্রেন ভাড়া লেগেছে। তাছাড়াও বেনারস শহর ঘুরে একদম সঠিক টাইমে আমরা কোন ট্রেন ধরে আবার কলকাতায় ব্যাক করব সেটাও কিন্তু জানিয়ে দেবো একদম ভিডিওর শেষে। তাই সকলকে বলবো ভিডিওটি কিন্তু একদম স্কিপ করে দেখবে না। চলো আর লেট করবো না, সোজা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। হাওড়া স্টেশনের বাইরের দিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, তবে কলকাতা শহরের মধ্যে সবথেকে ব্যস্ততম এবং সবথেকে বড় রেলওয়ে স্টেশন হলো হাওড়া স্টেশন, যেখান থেকে বহু দূর দূরান্তে ট্রেন ছাড়া হয়। আর আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতে না যেতেই দেখলাম ট্রেন চলে এসেছে। একদম সন্ধ্যে 7:30টার সময় আমাদের কিন্তু 12 নাম্বার প্ল্যাটফর্মে বিভূতি এক্সপ্রেস দিয়ে দিয়েছে। ট্রেন দাঁড়িয়ে পড়লে আমরা ট্রেনে উঠে পড়বো, তবে তার আগে বলে দিচ্ছি আমাদের কিন্তু হাওড়া স্টেশন থেকে বেনারস যেতে আমাদের পার পার্সন ভাড়া লেগেছে মাত্র 430 টাকা করে। 1.5 মাস আগে আমি কিন্তু টিকিট কেটেছিলাম। যেহেতু জার্নিটা অনেকটা দূরের, তাই আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম। যারা ভাবছো জেনারেল কোচে যাবে, হ্যাঁ, এই ট্রেনে কিন্তু 3টে কোচ রয়েছে। একটা হলো জেনারেল কোচ, একটা হলো স্লিপার কোচ, আর একটা হলো এসি কোচ। আমরা হলো স্লিপার কোচের টিকিটটা কেটেছি। এবার তোমরা যদি জেনারেল কোচে যেতে চাও তাহলে একটু আগে থেকে মাইন্ডে কিন্তু ঠিক করে নেবে যে জেনারেল কোচে কিন্তু প্রচুর ভিড় হয়। আর আমাদের কিন্তু S1 এ সিট পড়েছে 30 এবং 32। চলো এবারে আর লেট করবো না, ট্রেনে উঠে পড়বো। স্লিপার কোচের ভাড়া আমি জানিয়ে দিয়েছি। জেনারেল কোচের ভাড়া হলো পার হেড 240 টাকা, সেকেন্ড এসির ভাড়া হলো 1605 টাকা এবং থার্ড এসির ভাড়া হলো 1140 টাকা। এবার তোমাদের যে কোচের টিকিট কাটাটা সম্ভব হবে তোমরা কিন্তু সেই কোচের টিকিট কেটে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেনের ব্যবস্থা পেয়ে যাবে বেনারস পৌঁছানোর জন্য। তার মধ্যে থেকে কয়েকটি ট্রেনের নাম আমি বলে দিচ্ছি। কলকাতা টু গাজীপুর সিটি সপ্তভেদী এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল এবং বিভূতি এক্সপ্রেস। যে ট্রেনের টিকিটটা তোমরা পাবে সে ট্রেনে তোমরা টিকিট কেটে নিতে পারো। রাতে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম একদম যখন আমরা গঙ্গার উপরে। এই ব্রিজটা পার করলেই কিন্তু কাশী স্টেশন ঢুকে পড়বে। আর এখন তোমরা কিন্তু এই ব্রিজ থেকে দেখতে পাবে নমঘাট, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। ট্রেনে করে যাওয়ার সময় হাতের ডান দিকে তোমরা দেখতে পাবে নমঘাট আর হাতের বাঁ দিকে পড়বে দশাশ্বমেধ ঘাট। আর ব্রিজের ওপর থেকেই অপরূপ সৌন্দর্য কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা এখন ঢুকে পড়েছি কাশী স্টেশনে। তবে কাশী স্টেশন ঢুকে যাওয়া মানে বেনারস শহরে ঢুকে যাওয়া। আমরা এখন যে স্টেশনে নামবো সেই স্টেশনের নাম হলো বারাণসী, তবে অনেকে কিন্তু বেনারস বলে। তবে বারাণসী স্টেশনের পরের স্টপেজ কিন্তু বেনারস। তোমরা কিন্তু বেনারসে চলে যেও না, তোমাদের নামতে হবে বারাণসীতে।
একদম সঠিক টাইমে সকাল 9:30টায় আমরা পৌঁছে গিয়েছি বারাণসী স্টেশনে। আর এখন আমার প্রথম কাজ হলো প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোনো, বাইরে বেরিয়ে গাড়ি ঠিক করে গধুলিয়া চকে যাওয়ার জন্য। তবে গধুলিয়া চকে যাওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মের বাইরে থেকে কত টাকা করে গাড়ি ভাড়া লাগছে এবং কোথা থেকে আমি গাড়িটা ঠিক করছি সমস্ত কিছু জানিয়ে দেবো প্ল্যাটফর্মের বাইরে গিয়ে। চলে এসেছি বারাণসী স্টেশনের একদম বাইরের দিকে। আর দেখো এখান থেকে কিন্তু পুরো বারাণসী স্টেশনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আমারও দেখতে বেশ ভালো লাগছে, অনেকটা বড় কিন্তু স্টেশনটা। এবার আসি মূল কথায়। আমরা কিন্তু 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলাম। তোমরা যে কোনো প্ল্যাটফর্মে নামো না কেন, তোমাদের কিন্তু 1 নাম্বার প্ল্যাটফর্মটা ব্যবহার করতে হবে বাইরের দিকে আসার জন্য। আর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে সামনের দিকে দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড রয়েছে। দেখি এখান থেকে অটো ধরে গধুলিয়া চক যেতে আমাদের কত টাকা করে ভাড়া লাগছে। আমরা অবশ্যই শেয়ারে যাব, তবে রিজার্ভ করলে পরে কত টাকা করে ভাড়া লাগবে সেটাও জানিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু একটা ব্রিজের নিচে। ওপর দিয়েও রাস্তা গেছে আর আমরা এখন ব্রিজের নিচে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে দেখা যাচ্ছে বারাণসী স্টেশন। স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে এসে তোমাদের কিন্তু রাস্তাটা ক্রস করে উল্টো দিকের রাস্তায় চলে আসতে হবে। আর এখান থেকেই আমি টোটো ঠিক করে নিয়েছি, পার হেড 20 টাকা করে আমাদের ভাড়া লাগছে গধুলিয়া চক যাওয়ার জন্য। এখানে কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে, চলো আর লেট করবো না, টোটোতে উঠে পড়বো। এখানে আমি অটো চালক কিংবা টোটো চালকদের এই ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি কিন্তু যেখান থেকে গাড়িটা ধরেছি এখান থেকে পার হেড আমার 20 টাকা করে ভাড়া লাগছে, তোমরা তো জানতে পারলে। তবে এখানকার যে স্ট্যান্ডগুলো রয়েছে, স্ট্যান্ডে গিয়ে আমি কথা বললাম, সেখান থেকে কিন্তু মানে স্টেশনের বাইরে থেকে গধুলিয়া চক আসতে আমাদের বলছিল প্রথমে 100 টাকা, কেউ বললো 120 টাকা, কেউ আবার বলছে 200 টাকা। তো যাই হোক, আমার কাছে কিন্তু সেটা বেশি মনে হয়েছিল। তাই তোমাদেরও বলবো, কোনো রকম স্ট্যান্ডে গিয়ে কথা না বলে ডাইরেক্ট বাইরের দিকে বেরিয়ে রানিং টোটো ধরে মাত্র 20 টাকা দিয়ে গধুলিয়া চকের কাছে চলে আসাটাই বেটার হবে। টোটো থেকে আমরা নেমেছিলাম গির্জা মোড়ের সামনে। সকাল 9টার পরে কিন্তু গধুলিয়া চকের কাছে গাড়ি আসতে দেওয়া হয় না, তাই সকাল 9টার আগে তোমরা যারা পৌঁছে যাবে তারা কিন্তু অটো এবং টোটো ধরে সোজা চলে আসতে পারো গধুলিয়া চকের কাছে। আর যদি তোমরা 9টার পরে আসো তাহলে তোমাদের গির্জা মোড়ের কাছেই নামতে হবে। গির্জা মোড় থেকে তোমরা পায়ে হেঁটে গধুলিয়া চকে আসতে পারো। আমি কিন্তু পায়ে হেঁটে আসলাম, আমার সময় লাগলো এই 2 থেকে 3 মিনিটের মতো। তাছাড়াও তোমাদেরকে আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি এখন গধুলিয়া চকে দাঁড়িয়ে রয়েছি আর হাতের ডান দিকের সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে। আর এখানে কিন্তু একটি 4 মাথার মোড় রয়েছে। আমরা সোজা চলে যাব মন্দিরের রাস্তায়। আর আজকে আমরা যেখানে হোটেলটা নিয়েছি সেটা কিন্তু গধুলিয়া চক থেকে মন্দিরে যাওয়ার ঠিক মিডিল পয়েন্টে। চলো আমি হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গধুলিয়া চকের একদম মিডিল পয়েন্টে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টাওয়ার, সেই টাওয়ারের ওপরে কিন্তু নন্দী মহারাজ বসে রয়েছেন। নন্দী মহারাজ যেদিকে মুখ করে তাকিয়ে রয়েছেন সেদিকে কিন্তু সোজা চলে যাচ্ছে মন্দিরের রাস্তা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে দশাসমেত ঘাটের দিকে। আর আমি কিন্তু এখন সোজা চলে যাব মন্দিরের রাস্তার দিকে। গধুলিয়া চক থেকে 2-4 পা সামনের দিকে হেঁটে চলে এসেছি। পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ গধুলিয়া চক, আর ফার্স্টেই কিন্তু হাতের বাঁ দিকে একটি সরু রাস্তা চলে গেছে। আর এর ভেতরেই কিন্তু রয়েছে আজকে আমাদের রাতের ঠিকানা, মানে যেখানে আমি হোটেলটা নিয়েছি। হোটেলের নাম কি, কত টাকা করে রুম ভাড়া লাগছে, সমস্ত কিছুটাই জানিয়ে দেবো। চলে এসো। তোমরা তো দেখলে আমি গলির ভেতরে এন্ট্রি করলাম। গলির ভেতরে আসলে পরে তোমরা কিন্তু হোটেলের বড় ব্যানার দেখতে পাবে যেখানে লেখা রয়েছে হোটেল বিশালক্ষী গেস্ট হাউস। আর এখানেই কিন্তু আজকে আমি নাইট স্টে করবো। চলো তাহলে আর বাইরের দিকে দাঁড়িয়ে লেট করবো না, সোজা আমি রুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। মন্দিরের আশেপাশের চত্বরে হোটেল ভাড়া অনেকটাই বেশি হবে এই ধারণা আমার ছিল। তবে সত্যি কথা বলতে, আমি যে মন্দিরের আশেপাশের চত্বরে এত সুন্দর কম টাকায় হোটেল নিয়ে থাকতে পারবো এটা কিন্তু ভাবতেই পারিনি। চলে এসেছি রুমে। রুমের মধ্যে কি কি রয়েছে সবার ফার্স্টে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দেব। এখানে রয়েছে বড় বেড, বেডের মধ্যে 2টো বালিশ, আর এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে। আর তার সাথে এইদিকে তো সুইচ বোর্ডের ব্যবস্থা রয়েছে, আর এই সাইডে রয়েছে এসির ব্যবস্থা। আর লাইট পাখা নর্মালি প্রত্যেকটা রুমেই তো থাকবে, এটা কোনো বলার কথাই নেই। আর হ্যাঁ, এই সাইডে রয়েছে ছোট্ট একটি চেয়ার, আর এখানে রয়েছে জানলা। আমাদের লাগেজ গুলো এখানে রয়েছে। এখানে রয়েছে টিভি, আর এই সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা। চলো রুমের ভেতরেই
আরো একটি সাইডের দরজা খুললে পরে তোমরা ব্যালকনির সাইডে চলে আসতে পারবে। এখানে তোমরা নিজেদের জামা কাপড় ধুয়ে নেড়েও রাখতে পারো, কোনো সমস্যা নেই, বাইরের দিকের ভিউ দেখা যাচ্ছে। চলো তাহলে রুমের ভেতরে যাই, ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরো একটি খুব সুন্দর ব্যাপার, এই যে রুমের গেটটা বন্ধ করলে পরে এই সাইডে কিন্তু র‍্যাক রয়েছে, এখানেও তোমরা জামা কাপড় রেখে দিতে পারো। চলো তাহলে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুমের ভেতরে ঢোকার আগে এখানে দেখো বেসিনের ব্যবস্থা রয়েছে বাইরের দিকেই। এই হলো বেসিন। আর তোমরা এই ওয়াশরুমে চলে আসলে পরে দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে। তার সাথে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বালতি, মগ এবং ছোট্ট একটি টুলের ব্যবস্থা রয়েছে। তাছাড়া শাওয়ার রয়েছে, কল তো রয়েছে এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে। আমার তো ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লাগলো, রুমটাও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন। এবার হ্যাঁ, কিছু কথা তোমাদের বলবো। সবার ফার্স্টে বলে দিচ্ছি, আমরা যে হোটেলে স্টে করছি, হোটেল বিশালক্ষীতে, এখানে কিন্তু তোমরা ডবল বেডের কোনো রুম পাবে না। প্রত্যেকটা রুমই কিন্তু এখানে 4 বেডের জন্য। আমরা দুজন রয়েছি, তাই আমরা কিন্তু এই 4 বেড রুমটাই নিয়েছি। তাতে আমাদের কিন্তু হোটেল ভাড়াটা লাগছে মাত্র 1200 টাকা করে। আর তোমরা যদি এই রুমে 4 জন থাকো, সেই ক্ষেত্রে তোমাদের ভাড়াটা হয়ে যাবে 1400 টাকা। আর তোমরা যদি এই রুমটাই এসি করে নাও, আমি কিন্তু এগুলো নন এসির কথা বললাম, আর যদি তোমরা এসি হিসেবে নাও তাহলে কিন্তু তোমাদের ভাড়াটা আরেকটু বেড়ে যাবে 1800 টাকা। এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। আরো একটি কথা বলবো, এই হোটেলেই কিন্তু একজন যদি আসে, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে যে একজন আমি বাইরে ঘুরতে যাব, কোথায় হোটেল নিয়ে থাকবো, এইখানে কিন্তু একজন আসলে পরে হোটেল নিয়ে থাকতে পারবে, রুম পেয়ে যাবে। সেই ক্ষেত্রে এসি রুমের কিন্তু খরচা পড়বে 800 টাকা একজন থাকলে পরে। আর রুমটাও বেশ ছোট, তবে সেই রুমে তোমরা যদি দুজন অ্যাডজাস্ট করে থাকতে পারো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের ভাড়াটা পড়বে 1000 টাকা। এবার আরো একটি কথা বলি যে বেনারস শহরে ঘুরতে এসে এখানে তোমরা হোটেলটা কেন নিলে। আমরা তো সেই সকালবেলা নেমেছি, আমি কিন্তু পুরো গধুলিয়া চক আশেপাশের অনেকগুলো হোটেল, তার সাথে ধর্মশালাগুলো ঘুরে ঘুরে দেখেছি। আমি এখানে 2 থেকে 3 খানা ধর্মশালায় গিয়ে রুম দেখেছি, সেখানে 1000 টাকা করে চাইছে, 1100 টাকা করে চাইছে ধর্মশালাতে। তাছাড়াও রুমের ভেতরে শুধু একটা খাটিয়া, কোনো খাটের ব্যবস্থা নেই, নর্মাল একটা মানে গদি এবং 2টো বালিশ রয়েছে, এবং তোমরা অ্যাটাচ বাথরুমেরও ব্যবস্থা পাবে না, তোমাদের কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে। তাতেই তোমাদের 1000 টাকা 1100 টাকা করে কিন্তু চার্জ করবে। তো আমার মনে হলো এইখানে এসে 1000 টাকা 1100 টাকা দিয়ে মানে আমি নন এসি রুম তো নেবই, তার সাথে একটি খাটিয়ার উপরে বাচ্চাকে নিয়ে থাকবো, এর থেকে মনে হলো 1200 টাকা দিয়ে এখানে থাকাটা আমার অনেকটাই বেটার। আর গধুলিয়া চক এমনই একটি জায়গা, এখান থেকে তোমরা দশাসমেত ঘাট কিংবা মন্দির কিংবা গাড়ি ঘোড়ার ব্যবস্থা সমস্ত কিছুটাই কিন্তু ভালো পাবে। আর এখানে আমার থাকাটা কিন্তু বেস্ট মনে হলো, তাই আমি নিজেও এখানে স্টে করলাম এবং তোমাদের কাছে এখানকার পুরো ইনফরমেশনটা তুলে ধরলাম। তোমরাও যদি এখানে এসে থাকতে চাও কিংবা যোগাযোগ করতে চাও, ভিডিও স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। রুমের মধ্যে কি কি রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবারে যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি, এখন একটু ফ্রেশ হব, রিশুকে ফ্রেশ করাবো, তারপরে রেডি হয়ে আমরা সোজা বেরিয়ে পড়বো বেনারস শহর ঘুরতে। রুম থেকে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এসেছি হোটেল থেকে একদম বাইরে বেরিয়ে মেন রোডে। আর এখন কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরে দেখবো বেনারস শহরটা। তো আজকে আমরা সবার ফার্স্টে দেখে নেব দশাসমেত ঘাট। আর হোটেল থেকে বাইরের দিকে বেরিয়ে এসে মেন রোড থেকে হাতের বাঁ দিকের রাস্তা ধরলে কিন্তু দশাসমেত ঘাটে যাওয়ার রাস্তা পড়বে, আর আমরা কিন্তু এখন সেদিকেই এগিয়ে যাব। দশাসমেত ঘাট যাওয়ার পথে এই রাস্তাটা ধরলে পরে তোমরা কিন্তু বৃহস্পতি মন্দির, মান মন্দির ঘাট, শীতলা ঘাট প্রত্যেকটা জায়গাতেই যেতে পারবে। তবে আমরা দশাসমেত ঘাটের দিকে যাচ্ছিলাম। গধুলিয়া চক থেকে দশাসমেত ঘাট যাওয়ার পথে হাতের বাঁ দিকে পড়বে মধুর মিলন ক্যাফে। এখানে আমি ফার্স্ট টাইমে খাবার দাবার খেলাম। খাবার দাবার গুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তবে আমি কি কি খাবার দাবার অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই। এখানে 4টে পুরি, জিলেপি, আলু সয়াবিনের তরকারি আর এখানে চাটনি। আর এই প্লেটে ছিল 2টো সিঙ্গারা, ঘুগনি এবং চাটনি। আর গ্রিন কালারের যে চাটনিটা সেটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল। সিঙ্গারার প্লেটটার দাম পড়েছিল 30 টাকা, আর পুরি সবজি এবং জিলিপির দাম পড়েছিল 60 টাকা। জিলিপি বাদ দিয়ে শুধু চাটনি, আলু সয়াবিনের তরকারি, 4টে পুরি নিলে পরে দাম পড়বে 50 টাকা। কম টাকায় বেশ পেট ভরা খাবার কিন্তু আমরা এখান থেকে খেয়েছিলাম। সত্যি কথা বলতে পুরি সবজির থেকে ঘুগনি এবং সিঙ্গারাটা বেস্ট লেগেছিল।
দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথে তোমরা মন্দিরে প্রবেশ করার একটি প্রবেশদ্বার দেখতে পাবে, যেটা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেক বড় প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বারের মাথার উপরে লেখা রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ প্রবেশদ্বার, এবং এই প্রবেশদ্বারকে অনেক কিন্তু বিশ্বনাথ গলিও বলে থাকে। আর আমরা কিন্তু এই প্রবেশদ্বারের সামনে দিকেই দশাশ্বমেধ ঘাটের দিকে এগিয়ে যাব। প্রবেশদ্বারের সামনে দিয়েই আমরা এগিয়ে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে। আর আমরা যখন দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছিলাম, এখানে দেখছিলাম সকলেই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। তো পরে জানতে পারলাম এখানে ভান্ডারা চলছে। ঘাটে যাওয়ার পথে দুদিকেই কিন্তু তোমরা দেখতে পাবে জলের ড্রামের দোকান, তাছাড়া ফুলমালার দোকান এবং প্রদীপ মোমবাতি ধূপকাঠির দোকান, অনেক কিছু। তোমরা সকলেই জানো বেনারসে রয়েছে কিন্তু 84টা ঘাট। 84টা ঘাটের মধ্যে এখন আমি যে ঘাটের কাছে আছি, এই ঘাটের নাম হলো দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটের ওই সাইডে দেখো প্রচুর ভক্তদের ঢল নেমে পড়েছে। সকলেই কিন্তু গঙ্গা মায়ের নামে পুজো দিয়ে গঙ্গায় স্নান করতে নামছে। আর তাছাড়াও কিন্তু তোমরা চাইলে পারে নৌকো বিহার, যে ছোট ছোট নৌকোগুলো করে গঙ্গায় কিন্তু প্রত্যেকটা ঘাট ঘুরে দেখে নিতে পারো। এই একটা ব্যবস্থা তো বললাম, তার সাথে তোমরা যদি বাচ্চাদের কোনো মানত থাকে, পুজো দিতে চাও, তার জন্যও কিন্তু এখানে ব্রাহ্মণের ব্যবস্থা পেয়ে যাবে। যারা মুন্ডান করায় কিংবা চুল নামায়, সেসব পুজোগুলোও কিন্তু এখানে হচ্ছে। তাছাড়াও বিভিন্ন রকমের পুজো কিন্তু এখানে হয়। কত সুন্দর! দশাশ্বমেধ ঘাটের নিচে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট নৌকাগুলো। তার সাথে যেসব ভক্তরা বাবার দর্শনে এসছে, তারা কিন্তু একবার হলেও গঙ্গাতে গিয়ে স্নান করছে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করেছি, জানি তোমাদের ভালো লাগবে এই আশাতে। ভেবেছিলাম কাশী বিশ্বনাথ এসে একবার হলেও গঙ্গায় নেমে স্নান করব। তবে কাজের এতটাই চাপ ছিল যে সত্যি কথা বলতে দুটো দিন একদম আমি নিঃশ্বাস ফেলারও টাইম পাইনি। তারই মধ্যে থেকে গঙ্গায় নেমে আমি কিন্তু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। তবে গঙ্গা ঘাটের পাড়েই বিক্রি হচ্ছিল ছোট ছোট ড্রামগুলো, যেগুলোর দাম নেওয়া হচ্ছিল মাত্র 10 টাকা করে। আমি কিন্তু একটা কিনেছিলাম, কিনে গঙ্গা জল বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, এই যে এখন ঘাটটি তোমরা দেখতে পাচ্ছ দশাশ্বমেধ ঘাটের পাশে, এই ঘাটে কিন্তু বেশিরভাগ সাউথ ইন্ডিয়ানরা আসে যে কোনো পুজো করতে। তবে সাউথ ইন্ডিয়ানরা এসে পুরোহিত মশাই ধরে এখানে কিভাবে পুজো পাঠ করে তার কিছু ছোট্ট মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম। भोजन भोजन संकल्प कर्मण तातोद्यम अहम कारिषे। नमस्कार पड़ेगा। দশাশ্বমেধ ঘাটে খুব সুন্দর একটি ব্যবস্থা রয়েছে, আশা করছি এটা জানলে পরে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে রয়েছে ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম, যে মিউজিয়ামে তোমরা সামান্য কিছু টাকার বিনিময়ে টিকিট কেটে এন্ট্রি করলে পরে একদম অল্প সময়ের মধ্যে পুরো বেনারস শহরের ইতিহাসটা কিন্তু দেখে নিতে পারবে অল্প সময়ের জন্য। আর তোমরা কিন্তু ওই অল্প সময় পুরো একদম বেনারস শহরের ইতিহাস, তার সাথে এখানে কি কি রয়েছে সমস্ত কিছুটাই জানতে পারবে। আমরা দশাশ্বমেধ ঘাট থেকে 2 নাম্বার গেট দিয়ে অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণের এখন আমি বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি। তবে একটি কথা বলে দিচ্ছি, এখানকার মেন যে করিডোরটা রয়েছে সেটা কিন্তু গঙ্গায় জলটা অনেকটা উপরের দিকে চলে এসেছে, কারণ এখন জোয়ারের টাইম, তাই আমি কিন্তু মেন করিডোরটা তোমাদের দেখাতে পারলাম না। এবার বলে দিই, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পরে তোমরা কিন্তু ব্যাগ, ফোন এবং চামড়ার বেল্ট এইসব নিয়ে এন্ট্রি করতে পারবে না। সেই সব জিনিসগুলো যদি তোমাদের সাথে থাকে, তাহলে মন্দির প্রাঙ্গণের এখানে রয়েছে কিন্তু ফ্রিল লকার। তোমরা চাইলে এই ফ্রিল লকারে কিন্তু তোমাদের সাথে আনা জিনিসপত্রগুলো রেখে দিতে পারো। তাছাড়াও কিন্তু ফ্রিল লকারটা যেখানে দেখালাম তার ঠিক উল্টো দিকে রয়েছে অনেকগুলো শপ, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালাও কিনতে পারো, তার সাথে জুতো কিংবা ব্যাগ এইসবও কিন্তু রেখে দিতে পারো, কারণ এখানেও কিন্তু লকারের ব্যবস্থা রয়েছে। তো তোমাদের এখানকার ইনফরমেশনটা দিয়ে দিলাম। আর সামনের দিকে কিন্তু সোজা চলে যাচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট, আর আমরা কিন্তু ব্যাগপত্র রেখে মন্দিরের দিকেই এগিয়ে যাব।
ভোলেনাথের দর্শন করে আমরা কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছি। যেমনটা তোমাদের বলেছিলাম 2 নাম্বার গেট দিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে এন্ট্রি করেছিলাম, 2 নাম্বার গেট দিয়ে কিন্তু বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। আর এই দিক দিয়ে দেখো সকলে কিন্তু এন্ট্রি করছে, এটাই হলো 2 নাম্বার গেট। মাঝখানে ব্যারিকেড রয়েছে, এক সাইড দিয়ে এন্ট্রি হচ্ছে আর এক সাইড দিয়ে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে চলে আসছে। আর হ্যাঁ, তোমাদের আরো একটি কথা বলে দেবো, মন্দিরের গেট সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে, রাত্রি 11টা থেকে আবার ভোর 4টে পর্যন্ত বন্ধ থাকে। বাদ বাকি টাইমগুলো কিন্তু মন্দিরের গেট সবসময় ভক্তদের জন্য খোলা থাকে, তোমরা যে কোনো টাইমে এসে পুজো দিয়ে যেতে পারো। আর আমরা কিন্তু লাইনে যে দাঁড়িয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টার মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল বাবাকে দর্শন করার জন্য। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে দর্শন করে আবার বাইরে বেরিয়ে চলে এসেছি। 2 নাম্বার গেট দিয়ে বেরিয়ে আমরা এগিয়ে চললাম অন্নপূর্ণা দেবীর মন্দিরের দিকে। তোমরা আশা করছি সকলেই জানো বেনারসকে কিন্তু অনেকে মন্দিরের শহরও বলে। আর আমরা যখন অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম, রাস্তার উপরেই কিন্তু দেখেছিলাম এই খুব সুন্দর ছোট্ট একটি মন্দির, যে মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে নীল সরস্বতী দেবী। আশা করছি তোমরা সকলেই জানো নীল সরস্বতী দেবীর মূর্তি কিন্তু খুব কম দেখা যায়, যার মধ্যে থেকে আমরা বেনারস ভ্রমণে এসে দেখতে পেলাম এবং আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। মন্দির প্রাঙ্গণে ছিল আরো একটি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত করা। 2 নাম্বার গেট দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার আমার কিন্তু একটি কারণ ছিল, কারণ 2 নাম্বার গেট থেকে একদম হাতের কাছে পড়বে কিন্তু অন্নপূর্ণা ভোজনালয়। এখানে তোমরা একদম বিনা পয়সায় খাবার দাবার খেতে পারবে। আর শুধুমাত্র বিকেল 5টা থেকে 6টার মধ্যে বন্ধ করা হয়, তাছাড়া সকাল থেকে কিন্তু খাবার দাওয়া স্টার্ট হয়ে যায় মোটামুটি 6টা থেকে। আর তাছাড়াও এখন 1 ঘন্টার জন্য বন্ধ রয়েছে 6টা থেকে, আবার রাত্রি 10টা পর্যন্ত কিন্তু এখানে খাবার দাবার চলবে। আর কোনো রকম এখানে খাবার খেতে হলে তোমাদের মূল্য খরচা করতে হবে না, তবে তোমরা টাকা খরচা করে কোথা থেকে খাবার দাবার খাবে সেই সন্ধানও আমি দিয়ে দেবো। বেনারস শহর মানেই অলিগলি, আর প্রত্যেকটা অলিগলির আনাচে কানাচে রয়েছে প্রচুর মন্দির, তার সাথে কিন্তু প্রচুর শাড়ির দোকান। তোমরা যারা শাড়ি কিনতে ইচ্ছুক তারা কিন্তু বেনারস থেকে শাড়ি কিনেই নিয়ে যেতে পারো। তাছাড়াও মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালারও দোকান পেয়ে যাবে। আগে ভাবতাম বেনারস মানে অলিতে গলিতে ছোট্ট ছোট্ট মন্দির, বেনারস মানে বেনারসের বেনারসি শাড়ি। তবে বেনারস শহর ঘুরতে গিয়ে বুঝলাম বেনারস মানে কিন্তু প্রচুর প্রচুর রকমের খাবার দাবারের দোকান, তার সাথে সুন্দর সুন্দর শাড়ির দোকান, তার সাথে দারুণ দারুণ জুয়েলারি এবং চুড়ির দোকান। এত সুন্দর শাড়ি, জুয়েলারি, চুড়ি দেখেছিলাম যা দেখে আমার তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, যেখানেই যাই না কেন তোমাদের বলবো একটু দর দাম করে কিন্তু জিনিসটা অবশ্যই কিনবে, আর নয়তো আমরা যে কোনো জায়গায় গিয়ে অতি সহজেই ঠকে যেতে পারি। তো যাই হোক, অনেকক্ষণ হাঁটাচলা করার পর একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম ফুচকা খেতে। যে কোনো জায়গায় গিয়ে সেখানকার ফেমাস খাবার কিংবা অন্যরকম একটু কিছু খাবার দেখলে পরে আমার তো ট্রাই করতে ভীষণ ভালো লাগে। আর দাদাকে দেখেছিলাম ফুচকাটা একটু অন্যরকম করে বানিয়েছে। ফুচকার ভেতরের পুরটা ছিল একদম প্লেন ঘুগনি, আর পুরো মশলা ছিলই কিন্তু এই জলের মধ্যে। জলটা এত সুন্দর ফ্লেভারের ছিল যেটা খেয়ে একদম সত্যি মন শান্তি হয়ে গিয়েছিল। ফুচকা খেয়ে আমরা সোজা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, কারণ সন্ধেবেলার সন্ধে আরতির আয়োজন কিন্তু দশাশ্বমেধ ঘাটেই করা হয়। আর এখানে তোমরা আসলে পরে নৌকো করেও কিন্তু গঙ্গা আরতি দেখার সুব্যবস্থা পেয়ে যাবে। তবে নৌকোতে উঠলে পরে পার পার্সন 200 টাকা করে লাগবে গঙ্গা আরতি দেখার জন্য। তো আমার মনে হলো এর থেকে এখানে বসে যতটা গঙ্গা আরতি দর্শন করতে পারবো ততটাই করব। তাই আমি নৌকোতে উঠিনি, আমি কিন্তু এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ির মধ্যে বসে পড়েছি। এখান থেকে গঙ্গা আরতি দেখা যাবে আশা করছি। তো আমি যতটা দেখবো আশা করছি ভিডিওর মাধ্যমে ততটাই তোমাদের কাছে তুলে ধরতে পারবো। আমরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছেছিলাম বিকেল 4:30টার সময়। তবে এখানে গিয়ে দেখছি প্রচুর ভিড় আগে থেকে, মোটামুটি 3টে, 3:30 কিংবা 4টে থেকেই প্রচুর মানুষজন আসতে শুরু করে দেয় এবং তারা বসে যায় যে গঙ্গা আরতি দেখবে বলে। এই ভিড়ের মধ্যে আমিও বসে পড়েছিলাম গঙ্গা আরতি দেখবো বলে। এত দূর এসছি, গঙ্গা আরতি তো দেখতেই হয়। তবে হ্যাঁ, এখানে যে নৌকোগুলো রয়েছে এই নৌকোর উপরে উঠেও কিন্তু অনেকে গঙ্গা আরতি দেখছে। তবে নৌকোয় বসে গঙ্গা আরতি দেখতে হলে তোমাদের টাকা খরচা করতে হবে। সেই বিষয়ে একটু বলি, আমি একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বলল 200 টাকা। আরো একজনকে জিজ্ঞেস করাতে তিনি বলল 250 টাকা। তো আমার কাছে কিন্তু অনেকটাই বেশি মনে হয়েছিল যে 250-300 টাকা খরচা করে আমি শুধু শুধু নৌকায় বসে গঙ্গা আরতি দেখবো, এর থেকে আমার মনে হয় দূর থেকে যতটা গঙ্গা আরতি দর্শন করতে পারবো ততটাই আমার জন্য বেস্ট হবে।
গঙ্গা আরতি দেখে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হয়েছি, রেডি হয়ে চলে এসেছি আমরা গদুলিয়া চকে কেন এসেছি সেটা অবশ্যই জানাবো। তার আগে ইম্পর্টেন্ট একটি কথা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। গঙ্গা আরতি যখন তোমরা দেখতে যাবে, তোমাদের সাথে যদি বাড়ির ছোট বাচ্চা কিংবা বাড়ির বয়স্ক মানুষজনেরা থাকে, তাহলে চেষ্টা করবে গঙ্গা আরতি শেষ হওয়ার ঠিক 2-4 মিনিট আগে সেখান থেকে বেরিয়ে আসার। কারণ গঙ্গা আরতি যখন শেষ হয় একসাথে সকলেই বেরোবে গঙ্গা আরতি দেখে, আর তোমরা যদি সেই গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাও, একটু কিন্তু সমস্যার মুখে পড়ে যেতে পারো। কারণ আমার সাথে রিশু ছিল, আমি কিন্তু সমস্যায় পড়ে গিয়েছিলাম। তাই বললাম সেফলি ভাবে নিজেদের বাচ্চাদেরকে একটু আগে নিয়ে আসাটাই কিন্তু বেটার হবে। আর গদুলিয়া চকে কেন এসেছি সেটা তো বলছি। এই হলো গদুলিয়া চক, আর গদুলিয়া চকের ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু কাশি চাট ভান্ডার। গদুলিয়া চক থেকে স্টেশন যাওয়ার রাস্তাতেই কিন্তু পড়বে কাশি চাট ভান্ডার। আর আমার ঠিক এখন বাঁদিকে রয়েছে কাশি চাট ভান্ডার। দেখো এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ ছিল। আমার একটু আসতে এখানে লেট হয়ে গিয়েছে, কিন্তু আমি যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে চাট টেস্ট করছিল। তবে এখানে কি কি ধরনের চাট পাওয়া যায়, চাটগুলো সত্যি খেতে ভালো কি ভালো না, অবশ্যই আমি নিজে খেয়ে তোমাদের কিন্তু অনেক রিভিউটা দিয়ে দেবো। আর যেহেতু বেনারস শহরে এসেছি, আর বেনারসের কাশি চাট ভান্ডারে তো প্রচুর নাম রয়েছে, তো চলো এখানকার চাটগুলো খেয়ে টেস্ট করা যাক। কাশি চাট ভান্ডারের পালাক পাত্তা চাটটা কিন্তু ভীষণ ভাবে ফেমাস। এর আগে আমি অনেকের কাছেই শুনেছি। আমার ইচ্ছে ছিল যে আমি এখানে এসে পালাক পাত্তা চাটটা খাবো, তবে আমরা এখানে এসেছি একটু লেটে, তাই পালাক পাত্তা চাটটা শেষ হয়ে গেছে। এখন যেসব চাটগুলো রয়েছে সেগুলোই আমি অর্ডার করেছি। তার মধ্যে থেকে এটা রয়েছে টমেটোর চাট, আর এটা রয়েছে দই ভাল্লা। দুটোরই দাম পড়েছে 50 টাকা করে। কাশি চাট ভান্ডারের প্রচুর নাম শুনেছি, তাই চলে গিয়েছিলাম এখানকার চাটগুলো টেস্ট করব বলে। তাই অর্ডার করেছিলাম আমি দই ভাল্লা আর টমেটো চাট। দই ভাল্লাটা আমার বেস্ট লেগেছে, তবে টমেটো চাটটা কি ছিল আমি এখনো বুঝতে পারিনি। তবে হ্যাঁ, এক ধরনের মশলা ছিল, যে মশলাটার জন্য খেতে একটু ভালো লাগছিল। এবার বলি, বাইরে থেকেও আমি চাট খেয়েছিলাম, তবে বাইরের চাট এবং এখানকার চাটের মধ্যে তেমন কোনো তফাৎ ছিল না। আর আমি কিন্তু সবার শেষে অর্ডার করেছিলাম আলু টিক্কা চাট। তবে এটা খেয়ে আমি কিছুই বুঝতে পারিনি যে আসলে আমি মুখে কি দিচ্ছি। ওই যা মশলাগুলোর জন্য এবং টক ঝাল মিষ্টির জন্য খেতে একটু ভালো লাগছিল। এবার একটা সত্যি কথা বলবো, আমরা যে টেবিলে 6 জন ছিলাম, 6 জন একসাথেই অর্ডার করেছিলাম কুলফি ফালুদা। তো তার জন্য আমাদের মোটামুটি আধ ঘন্টা বসতে হয়েছিল। যখন বললাম কখন আসবে, তো বললো কুলফিটা জমেনি। তো কুলফিটা যখন আমি চামচ দিয়ে কাটতে যাচ্ছি, তখন দেখছি কুলফি পুরো গলে গেছে। এই কথাটা আমি এখানকার মালিক কিংবা কেউ একজন হবে যিনি টাকা নিচ্ছিল তাকে বলেছিলাম। সে আমাকে উত্তরে বলল যে কুলফিটা কি মুখে গিয়ে যখন পেটে যাবে তখন কি জমেই থাকবে নাকি গলে যাবে। তো জানি না এটা কি ধরনের উত্তর ছিল। কাশি চাট ভান্ডারে চাট খেয়ে আমরা সোজা চলে এসেছি হোটেলে। এবার তোমরা ভাবছো যে রাতের ডিনার কিংবা দুপুরের লাঞ্চ কোথা থেকে করবে, এরকম কোনো জায়গার আমি সন্ধান দিলাম না। না না, চিন্তার কোনো বিষয় নেই। তোমাদেরকে আমি কালকে সকালবেলা অবশ্যই দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার একদম কম টাকায় কোথা থেকে খেতে পারবে সেটা অবশ্যই জানিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু হোটেলের সামনে চলে এসেছি। হোটেলের ভেতরে এন্ট্রি করব, তবে হোটেলের গেট কিন্তু মোটামুটি 12টা পর্যন্ত খোলা থাকে। 12টার আগেও যদি হোটেলের গেট বন্ধ হয়ে যায়, কোনো রকম ভয়ের ব্যাপার নেই। এখানে কলিং বেলের ব্যবস্থা রয়েছে, তোমরা কলিং বেলটা প্রেস করে দিতে পারো। তাছাড়াও এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে দিলে পরে সাথে সাথে কিন্তু গেট খুলে দিয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। চলো তাহলে আর এখানে দাঁড়িয়ে লেট করবো না, আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন চলে যাবো সোজা রুমে।
গুড মর্নিং বন্ধুরা, দ্বিতীয় দিন আমি কিন্তু সকালবেলা রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম সকালের ব্রেকফাস্ট করব বলে। সকালের ব্রেকফাস্টটা আমি সেরেছিলাম রোড সাইড একটি কচুরির দোকান থেকে, যেখান থেকে ট্রাই করেছিলাম বেনারসি কচুরি। তোমরা যদি এই বেনারস শহর ঘুরতে আসো অবশ্যই কিন্তু বেনারসি কচুরিটা ট্রাই করবে। দাম পড়েছিল 50 টাকা, 4 পিস কচুরি ছিল, তার সাথে সবজি ছিল। এবার হলো কথা যে তোমরা জানতে চাইছো যে বেনারস শহর ঘুরতে এসে বাঙালি খাবার দাবার কোথা থেকে খাবো। আসল কথা হলো আমি যতটা দূর বুঝলাম এখানে ঘুরে, এখানে কিন্তু যতগুলো বাঙালি খাবার দাবারের দোকান ছিল, যেসব দোকানে মাছ মাংস পাওয়া যেত সেইগুলো কিন্তু প্রায় বিলুপ্ত, মানে উঠে গেছে। আমি নিজে ঘুরে ঘুরে দেখলাম। তবে এখন আমি চলে এসেছি দাদুলিয়া চক। এই যে সামনে রয়েছে দাদুলিয়া চক, মানে নন্দী মহারাজ যেদিকে মুখ করে তাকিয়ে রয়েছে তার ঠিক উল্টো দিকের রাস্তাতেই আমি কিন্তু 2-4 পা সামনের দিকে হেঁটে চলে এসেছি। আর এখানে রয়েছে সিদ্ধি ভোজনালয়। এখান থেকে দুপুরের কিন্তু লাঞ্চটা কমপ্লিট করব। কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সেটা ভেতরে গিয়ে জানিয়ে দেবো, এবং কত টাকা দাম পড়ছে সেটাও বলে দেবো। এখানে দুটো দোকান রয়েছে, একটা ওপরের দিকে রয়েছে, একটা কিন্তু নিচের দিকে রয়েছে। আমি কিন্তু সিঁড়ি দিয়ে নিচের দিকের দোকানটাতে যাব। চলে এসো, সাইড দিজিয়ে ভাইয়া তোরা। যেহেতু বেনারস শহরে এখন মোটামুটি গরম রয়েছে, তাই হোটেলের নিচে কিন্তু যেখানে খাবার দাবার বসে খাবো সেখানে কুলারের ব্যবস্থা রয়েছে। টেবিলে আমাদের খাবার চলে এসেছে। প্লেটে কি কি রয়েছে আমি একটু জানিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 4 পিস গরম গরম রুটি, সাথে রয়েছে প্লেন রাইস, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে পনিরের তরকারি, আলু মটরের তরকারি, রয়েছে ডাল। পুরো প্লেটটার দাম পড়েছে কিন্তু আমাদের 99 টাকা। আর আরো একটি কথা বলে দিচ্ছি তোমাদের, এখানে পনিরের যে তরকারিটা দেখতে পাচ্ছ, এই পনিরের তরকারি তোমরা যদি আরো নাও তাহলে এক্সট্রা চার্জ দিয়ে নিতে হবে। বাদ বাকি তোমরা ডাল এবং আলু মটরের তরকারি কিন্তু পরে পেয়ে যাবে, তার জন্য এক্সট্রা টাকা পে করতে হবে না। তো চলো একদম প্লেন খাবার দাবার। আমার মনে হয় গরমের মধ্যে এইসব খাবার দাবার খেলে পরে কোনো রকম প্রবলেম হবে না। তো আগে রুটি দিয়ে স্টার্ট করা যাক। তোমরা তো দেখলে প্রথম দিন চাট, ফুচকা, সিঙ্গারা এইসব খেয়েই আমাদের পুরো দিনটাই কেটে গেল। তবে আজকে ভীষণ চিন্তায় ছিলাম যে কোথা থেকে ভালো খাবার দাবার আমরা খেতে পারবো। সত্যি কথা বলতে অনেক খুঁজে খুঁজে এই দোকানটি আমি বের করেছিলাম। আর এখানকার কিন্তু ভাত রুটি প্রত্যেকটাই পুরো ফ্রেশ এবং গরম গরম ছিল। তার সাথে সবজিগুলো নিয়ে কোনো কথাই হবে না। পনির কিন্তু 2 পিস ছিল, একটা গ্রেভির মধ্যে রয়েছে, আর প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল। তোমরা যারা বেনারস ঘুরতে যাবে আমাকে বিশ্বাস করে খেতে পারো, তোমরা কিন্তু একদম ঠকবে না। খাওয়ার শেষে আমরা পেমেন্টটা করে দিয়ে সোজা বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। দুপুরের আমাদের লাঞ্চ কমপ্লিট, আর লাঞ্চের পরে সোজা চলে এসেছি গামা পান ভান্ডারের সামনে। আর হ্যাঁ, এখানকার কিন্তু সব থেকে বিখ্যাত, মানে বেনারস শহর ঘুরতে আসলে পরে গামা পান ভান্ডারের পানটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হয়। তাই ভাবলাম যে দুপুরের পরে খাওয়ার শেষে এখন ট্রাই করাই যেতে পারে। আর তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, কালকে রাতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে কাশি চাট ভান্ডারে কি করে আসবে। কাশি চাট ভান্ডার থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু গামা পান ভান্ডার। এখানে দেখো বড় বোর্ড রয়েছে, কোনো রকম চিন্তা অসুবিধা হবে না। তো চলো পানটা ট্রাই করা যাক। नमस्ते भैया। हाँ बोलिए। आपका दुकान का तो बहुत नाम है, हम सुने हैं, इसीलिए हम लंच के बाद चले आए इधर पान खाने के लिए। क्या क्या पान मिलता है? नॉर्दर्न चटनी का पान 50 का है, 50 का है, और खास का पान 40 रुपए का है, और सादा पान 20 का है, 15 का है, 10 का है, और जर्दे वाला भी पान 10 का है, 15 का है। जर्दा वाला में तो थोड़ा नहीं, वो मीठा पान खाने वाले लोग को ज्यादा नहीं खाना चाहिए, अच्छा, वो लगेगा घुमाने। हाँ हाँ। तो अच्छा कौन सा होगा? अब यहाँ का मीठा पान मीठा खाइए, ही, हाँ। हाँ दोनों पान कोई भी खाइए अच्छा लगेगा। ठीक है, हमको मीठा पान दे दीजिए एक तो। पान खा के थूकना नहीं है, इसको मुंह में रखेंगे गल जाएगा। यहाँ का पान का खासियत है, कुछ बाबा भोलेनाथ की कृपा है हमारी शीतला माई का। पान तो सभी जगह मिलता है, लेकिन यहाँ के पान पर विशेषकर बाबा विश्वनाथ की कृपा है। इसीलिए आप एक ही कंपनी का एक ही क्वालिटी का पान कहीं भी खाएंगे, जो स्वाद जो टेस्ट आपको बनारस के पान में मिलेगा वर्ल्ड में कहीं नहीं मिलेगा। पान दिए दिए छे, खाली पूरा एक टाइम में खाइए, एक ही बार में खाइए, मुंह खोल कर एक तरफ रख दीजिए, हाँ, उसको मसाला खाइए। मसाला अब खाइए। आगे हमको बताइए पान कैसे लग रहा है। और उसको दांत से मत दबाइए, उसको प्यार से एकदम प्यार से, दांतों से नहीं। दांत कड़ा होता है, जीभ कितना मुलायम होता है, जीभ से, तालू से, कल्ले से उसको प्रेम से जो है रसास्वादन करिए, तब उसका आनंद लीजिए। और उसमें भी जो क्वालिटी यहाँ मिलेगा वो आपको कहीं नहीं मिलेगा।
एकमात्र इकलौता दुकान है बनारस का। ये देखिए हम लोग कहाँ कहाँ रहते हैं, लेकिन दिन भर पान खाने यहीं आते हैं। वाई? ड्यू टू क्वालिटी। প্রথমে আমরা যে পানটা নিয়েছিলাম সেই পানটা তো পুরোটা খেয়েছি, তারপরে কিন্তু দাদা আমাকে আরো একটি পান নিজের তরফ থেকে আর কি দিয়েছে টেস্ট করার জন্য। এখানে আরো একটি পান রয়েছে, এই পানটাও আমি টেস্ট করব, তবে অর্ধেকটাই খাবো, অর্ধেকটা সৌরভের জন্য রাখবো। পান নিয়ে কিছু বলার নেই, কারণ পানগুলো খেতে সত্যি ভীষণ ভালো ছিল। এখন আমি যে পানটা টেস্ট করছি, দেখো পানের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের মশলা ছিল, আর এক কামড় দিতেই পুরো একদম মিষ্টির রসের মতো রস চোয়াতে শুরু করে দিয়েছিল। তবে শুনেছি ডন মুভির সব থেকে ফেমাস গান খাইকে পান বানারস বালা, এই দোকানের পান খাওয়ার পরেই নাকি গানটা বানানো হয়েছিল। গামা পান ভান্ডার থেকে আমরা পান খেয়ে সোজা কিন্তু টোটো ধরে চলে এসেছি বারাণসী স্টেশনে। এবার তোমাদের বলে দিচ্ছি স্টেশনে আসতে হলে তোমরা কোথা থেকে গাড়িটা ধরবে, তাও কম খরচা স্টেশনে পৌঁছে যেতে পারবে। বদুলিয়া চক থেকে সামনের দিকে এগিয়ে আসলে পারে পড়বে চার্চ রোড। চার্চ রোডের চারটি কিন্তু রোড রয়েছে, চারদিকে চলে গেছে। একটি রোডে রয়েছে পিডিআর মল, পিডিআর মলের ঠিক সামনে থেকেই কিন্তু আমরা টোটো ধরেছিলাম। সেখানে কিন্তু অটো এবং টোটো দুটোরই স্ট্যান্ড রয়েছে। যদি তোমরা স্ট্যান্ড থেকে গাড়ি ধরো সেক্ষেত্রে তোমাদের কিন্তু গাড়ি ভাড়াটা বেশি লেগে যেতে পারে বারাণসী স্টেশনে আসতে হলে। আর আমি রানিং টোটো ধরেছিলাম পিডিআর মলের সামনে থেকেই। আমাদের স্টেশনে আসতে খরচা পড়েছিল পার হেড মাত্র 20 টাকা করে। আমি গাড়ির কথা জানিয়ে দিলাম, এবার আমি তোমাদের হোটেল নিয়ে কিছু কথা জানিয়ে দিচ্ছি। আমি যে হোটেলে ছিলাম এই হোটেলে কিন্তু চেক আউটের টাইম হলো দুপুর 12টা। 12টার আগে আমি ফ্রেশ হয়ে আমি কিন্তু ব্যাগপত্র নিয়ে রুম ছেড়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের সাথে লাগেজটা কম, সেই ক্ষেত্রে আমি কিন্তু লাগেজ নিয়েই বেনারস শহরটা ঘুরে দেখলাম। আর তোমাদের সাথে যদি লাগেজটা একটু বেশি থাকে এবং তোমরা রুম ছেড়ে দিতে চাও, তাহলে লাগেজ গুলো কোথায় রাখবে একটু জানিয়ে দিচ্ছি। মন্দির প্রাঙ্গণে রয়েছে কিন্তু ফ্রি লকার, সেখানে তোমরা কোনো রকম টাকা খরচা না করেই তোমাদের ব্যাগপত্র গুলো রেখে দিতে পারো। তোমাদের ঘোরা হয়ে গেলে পরে ট্রেন ধরার আগে তোমরা তোমাদের লাগেজ গুলো তোমাদের কাছে নিয়ে নিতে পারো। এই একটা বিষয় জানিয়ে দিলাম। তারপরেও আরো একটি হোটেল নিয়ে কিছু কথা জানাবো। অনলাইনে কিন্তু এখন অনেক ধর্মশালা কিংবা বড় বড় হোটেল রয়েছে যেগুলো তোমরা কিন্তু বুক করতে পারবে। তো তোমরা যদি বদুলিয়া চকের কাছে থাকো সেই ক্ষেত্রে বলছি তোমাদের কিন্তু মন্দির প্রাঙ্গণটাও কাছে পড়বে, খাওয়া দাওয়ার দোকানও তোমরা হাতের কাছে পেয়ে যাবে। এবং এখানে যে ঘাটগুলো রয়েছে এবং ঘাটগুলো থেকে তোমরা যদি নৌকো বিহার করতে যাও সেগুলোও কিন্তু তোমাদের হাতের কাছে পড়বে। আর তোমরা যদি অনলাইনে কম টাকায় ভাবছো যে বুক হয়ে যাচ্ছে হোটেল কিংবা ধর্মশালা, তো সেই ক্ষেত্রে তোমরা যদি একটু দূরে গিয়ে থাকো বদুলিয়া চক থেকে, তোমাদের কিন্তু এখানে অটো ভাড়া এবং টোটো ভাড়াতেই কিন্তু বদুলিয়া চক আসতে কিন্তু বিশাল টাকা খরচা হয়ে যেতে পারে। তাই আমি বলবো বেশি দূরে না থেকে গদুলিয়া চকের কাছে কিন্তু তোমাদের হোটেল নিয়ে থাকাটা বেটার হবে। কারণ আমি ছিলাম, আমি বুঝলাম, তাই কিন্তু তোমাদের কাছে পৌঁছে দিলাম। আর আমাদের বারাণসী স্টেশন থেকে একদম সন্ধ্যে 6:05 ট্রেন রয়েছে, যে ট্রেনটা কিন্তু একদম মানে হাওড়াতে গিয়ে পৌঁছাবে সকালবেলা 7:45-এ। তো যাই হোক, এটাও জানিয়ে দিলাম। আর আমাদের এই ট্রেনে বিভূতি এক্সপ্রেসে কিন্তু পার হেড খরচা পড়েছে কত 430 টাকা করে। 1.5 মাস আগে আমি টিকিট কেটেছিলাম, তাও কিন্তু আমার ওয়েটিং লিস্ট ছিল। আমি এখানে আসার পরে টিকিটটা কিন্তু কনফার্ম হয়েছে। তাই তোমাদের আরো একটি জিনিসে সাবধান করব, যদি তোমরা দূরপাল্লার জার্নি গুলো করো তাহলে আগে থেকে একটু প্ল্যানিং করে টিকিট গুলো কেটে নেবে, তাহলে কনফার্ম টিকিট পেয়ে গেলে পরে তোমাদের জার্নিটাও কিন্তু কমফোর্টেবল হবে। যাই হোক, আর আরো একটি কথা বলবো, যেহেতু এই সময় আমরা যখন এসছি গঙ্গা নদীর জলটা অনেকটা উপরের দিকে চলে এসছে বলে এখানে নৌকো বিহার গুলো কিন্তু শুধুমাত্র বন্ধ রয়েছে, কারণ অনেকগুলো ঘাট কিন্তু জলের নিচে রয়েছে। তাই নৌকো বিহারটা আমি করে দেখাতে পারলাম না। যাই হোক, এই ভিডিওতে আশা করছি তোমরা বারাণসীর যে শহরটা রয়েছে এটা ঘোরার উপরে অনেক ইনফরমেশন আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ইনফরমেশন ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, এবং তোমরা মানে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবং চাইলে পরে নিজেদের পার্সোনাল মানুষের কাছে খুব বেশি করে শেয়ারও করতে পারো। নতুন বন্ধুদের বলছি, যারা ভিডিওগুলো দেখছে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।